সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব জেলা পরিষদ নির্বাচন, থাকবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ এবং আন্দোলনের গতি প্রকৃতি এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও হাতে কিছু সময় থাকলে আলোচনার আশা করি। এসব বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য জনাব আনোয়ার ইসলাম আনোয়ার FCMA। এছাড়াও আরও উপস্থিত আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি খন্দকার মাসুকুর রহমান মাসুক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতেই বলছিলাম যে বিএনপি লাগাতার কর্মসূচি পালন করছে, আমরা দেখছি। এখন এই মুহূর্তে বিএনপি বিভাগীয় গণসমাবেশগুলো করছে। গতকাল ময়মনসিংহে গণসমাবেশ করেছে। হঠাৎ করে আপনারা এই আন্দোলন করছেন, আপনারা কি মনে করছেন এই সমাবেশ করে আন্দোলনে কি কোনো গতি আসবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন তেল গ্যাস, অব্যাহত লোডশেডিং, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ঊর্ধ্বত গতির মূল্য বিরুদ্ধে আমাদের এই গণসমাবেশ। আমাদের প্রতি জেলায় এই সমাবেশ পালন করার সময় আমাদের মাঝ থেকে আমাদের 4 জন বন্ধুকে হত্যা করা হয়েছে। কিন্তু হত্যা বলছেন কেন? তো পুলিশের গুলিতে মারা গেছে, অথবা আমরা ঠিক পুলিশ বিনা কারণেই কোনো উস্কানি ছাড়াই নির্বিচারে গুলিবর্ষণ করে, তাতে মারা গিয়েছে। এই 4 জন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আমরা 10টি বিভাগে, সাংগঠনিক বিভাগে আমরা গণসমাবেশ দিয়েছি। আমাদের দাবি কি ইতিপূর্বে আপনাকে বলেছি। তার সাথে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। এই পার্লামেন্ট ভেঙে নির্বাচন দিতে হবে। ইতিমধ্যে আমাদের 2টি মহাসমাবেশ হয়েছে, একটি চিটাগং আর একটি ময়মনসিংহ। আজকে আপনাকে বলতে চাই, প্রথম আলো পত্রিকার 2টি শিরোনাম আপনাকে পরে আমি শোনাতে চাই। আপনার প্রথম আলো হেডলাইন করেছে পথে পথে বাধা তল্লাশি। মানে কিসের পথে পথে বাধা? এই সমাবেশ আশাকে কেন্দ্র করে। কোন সমাবেশ তো আপনাদের হয়েছে? ময়মনসিংহে সমাবেশ হয়েছে, চিটাগাঙ্গে অনেক বড় সমাবেশ হয়েছে, ময়মনসিংহে অত বড় সমাবেশ না হলেও আমি সমাবেশ বলি হয়েছে। কেন হয়নি ময়মনসিংহ, আপনি একটু শুনেন। পথে পথে বাধা তল্লাশি, বিএনপির গণসমাবেশ। ময়মনসিংহের সঙ্গে ঢাকা সহ 6টি জেলার বাস চলাচল বন্ধ ছিল। পত্রিকার কথা, কোনো সাংবাদিকদের কথা না। পথে পথে লাঠি হাতে মহড়া দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ঢাকা থেকে গাজীপুর পার হতেই দেখেছি সড়কে যানবাহন নেই। মনে হলো এ কি হরতাল চলছে নাকি কারফিউ? জি, আমি আসবো আপনার কাছে। আমি মনে হয় আপনার বক্তব্য আমি পেয়েছি। আমি আসি আপনার কাছে। জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, বিএনপি কর্মসূচি পালন করছে, যেটি পত্রিকার নিউজ, এবং খন্দকার মাসুক যেটি বলতে চাইলেন এবং বললেন যে পথে পথে বাধা দেওয়া হয়েছে, চিটাগাঙ্গে হয়েছে, কিন্তু ময়মনসিংহের কথা বলছি, কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ 2জন আলোচক এবং এনটিভির সকল দর্শক যারা রাত জেগে অনুষ্ঠান দেখছেন। মাকসুদ ভাই যে পত্রিকাগুলো দেখালো
খুব বেশি দূরে না, ওনারা যখন ক্ষমতায় ছিল জামাত বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত, তখন উনি তো শুধু আজকে প্রথম আলো দেখালো, তখন সব পত্রিকার শিরোনামই দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে বিএনপি বাধা দিচ্ছে, বোমা ফুটাচ্ছেন এবং যত ধরনের অত্যাচার অনাচার সব করছে, এবং কিভাবে জনসভা তো করতেই দেয় না। এমনকি 2004 সালেও আপনারা দেখবেন যে একটা তারের কাঁটা ঘেরে মাত্র 20 ফিট জায়গা দিয়েছিল, আমরা মানবাধিকার বিরোধী সমাবেশ করতে গেছিলাম, সেখানে 21শে আগস্টে গ্রেড হামলা মেরে আমাদের আইবি রহমান সহ 24 জনকে হত্যা করেছিল। আল্লাহর অশেষ রহমতে আমাদের নেত্রী বেঁচে গেল, আমরা 24 জনকে হারিয়েছি, এবং আমাদের অসংখ্য নেতাকর্মী এখনও স্প্লিন্টারের দুঃসহ যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে। এর চেয়ে বড় বেশি নির্মমতা বাংলাদেশে কেন, পৃথিবীর কোথাও নাই, যেটা এই জামাত বিএনপি করেছিল যখন। এখন এই জন্য কি তো- আপনারা বাধা দিচ্ছেন? এখন না, আমরা তো এটা বাধা তো আমরা ওইভাবে দিই নাই, বাধা দিলে তো ওনারা করতেই পারতো না। লাঠি- ওনারা যে সমাবেশ, আপনারা লগি বৈঠার মিছিল, ওনারা যে লাশের উপরে নৃত্য করতে করেছেন, দিছে, সেটা ভুলে এটা তো গেছেন? আমরা যদি চাইতাম বা সরকার যদি চাইতো না, তো এর করতেই চেয়ে পারতো না। এর চেয়ে নির্মম বাংলাদেশে যেহেতু কি এই হয়েছে সরকার বলেন? তাদের সমাবেশ মিছিল মিটিংয়ে কোনো বাধা দিবে না বলেই তারা তাদের গণতান্ত্রিক মানে অধিকার যেটা দেওয়ার সেটা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের আচরণটা কিন্তু অগণতান্ত্রিক। কোনটার বিষয়ে অগণতান্ত্রিক বলছেন? আচরণটা কোনটা? এই কারণে যে গণতান্ত্রিক অধিকার পালন করতে গিয়ে তারা প্রথম কথা বলছে এই সরকারকে উৎখাত করতে হবে, এই সরকারকে এমন ভাবে করতে হবে যেন পালাবার পথ না পাই। এই কথাগুলো তো আসলে গণতান্ত্রিক কথা না, রাজনৈতিক কথা রাজনৈতিক কথাও না, রাজনৈতিক এগুলো কথাও না। সন্ত্রাসী কথা, না, একটি এগুলো সরকারের সন্ত্রাসী বিরুদ্ধে কথা। তার কারণ আনোয়ার, তার কারণ আনোয়ার, লগি BNP বৈঠার একটু মিছিল এবং জামাত আর লাশের উপরে নৃত্য করেছে, এদের এটা জন্মটাই এটা হলো হয়েছে আপনাদের আসলে গণতন্ত্রের কথা। অগণতান্ত্রিক ভাবে সন্ত্রাসের মধ্য দিয়ে। তো তারা গণতান্ত্রিক চর্চাটা তো এখনো শিখে নাই, কিভাবে করতে হয় বা গণতন্ত্র কাকে বলে আমরা তো সেটাও বাকশাল জানে না। বাকশাল শিখি নাই তো আজকে ভাই। ওনারা যে বাংলাদেশে যে ধরনের রাজনীতি করছে, এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই এই ধরনের রাজনীতি করতে পারছে। না, আমি কিন্তু আমরা ওনাদের আমলে একটু বলি, আমি বলি না, রাজনীতি করতে মানে কি, এটা কি কোনো দয়া দাক্ষিণ্যের বিষয়? দয়া দাক্ষিণ্যের বিষয় ব্যাপারটা না। জি। একটা রাজনৈতিক কর্মী কিছুটা আছে আদর্শিক দ্বন্দ্ব নিয়ে রাজনীতি হয়, আর কিছুটা আছে যে এক পক্ষ থাকবে আর এক পক্ষকে রাখবো না, যে কারণে কিন্তু বারবার এটাই আপনাদের আদর্শ। যে আদর্শ এটা দল থাকবে দিয়েই কিন্তু একটা, আর কোনো দল থাকবে প্রথম না। বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে, যে আওয়ামী লীগের রাখা যাবে না। তারপরে জাতীয় চার নেতা বঙ্গবন্ধু করছে? অবর্তমানে আওয়ামী লীগের ক্ষমতায় লোকরাই আসতে পারে, একটু খন্দকার মাসুদ, আওয়ামী লীগের লোকরাই ক্ষমতায় করছে, আসতে কারা পারে করছে? বা বঙ্গবন্ধু না, ধরতে পারে, সেটা কিন্তু জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। ওই এই যে অতীতে- টেন্ডেন্সি, কারা? অতীতে গেলে করছে? অনেক তাদের। টাইম চলে না যাবে। আমি বলছি জি, কি যে জি, তাদের একটু বর্তমানে তাদের আসি আমরা। জন্মটা এবং তাদের মানে রাজনৈতিক যে কার্যকলাপটা, সেইটা হলো একদিকে যেমন স্বাধীনতা বিরোধী, অন্যদিকে হচ্ছে সন্ত্রাসী। এই যারা একটা শক্তি, 71 আর 75-এর যারা শক্তি, তারা তো তাদের সাথে আমাদের গণতান্ত্রিক আচরণ তো করাই উচিত না। আসবো আপনার কাছে আবার ফিরে আসি, একটু শুনে আসি ডাক্তার জাহিদুর। ধন্যবাদ। যে ইস্যুটা উঠেছে, মানে আমার মনে হয় বর্তমানে চাইতে একটু এইটা জবাব দেওয়া দরকার। এই ইস্যুটা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা আসেন প্রায় খুব বলেন। রীতিমতো একটা কলাম লিখেছি আমি প্রথম আলোতে অনলাইনে। আমার হেডলাইনটা হচ্ছে এরকম, 21শে আগস্টের গ্রেনেড হামলা আর নিপীড়িত চীনের মনস্তত্ত্ব। কেন লিখেছি একটু বলি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 21শে আগস্ট, এটা 21শে আগস্টের পরপর লিখেছি, এটা বিভৎস ঘটনা। এটা কে ঘটিয়েছে, কি ঘটিয়েছে যাচ্ছি না। ভাইরা বলছেন বিএনপি বা যা যা, যদি তা মনে করেন একটা বিচার টিচার করে বিচার শেষ করে ফেলেন, এটা ভয়ঙ্কর অপরাধ, এটার বিচার করে ফেলেন, বিচার তো হয়েছে, হচ্ছে বিচার তো হয়েছে। এবং কার্যকর করে ফেলেন। কিন্তু এটাকে নিয়ে মানে কেন চীনের কথা বলছি, একটু চীনের ব্যাকগ্রাউন্ডটা বলি দর্শকদের অবগতির জন্য। না এই জিনিসটাকে আপনি কি বলছেন? আমি আসছি, আমি এই জায়গায় আসছি। চীন একটা ন্যারেটিভ তার নাগরিকদেরকে দীর্ঘদিন থেকে দেয়, সেটা হচ্ছে 100 years of humiliation। চীন বলে ওয়েস্ট আমাদের উপরে খুব অত্যাচার করেছে। ব্রিটিশরা অপিয়াম ওয়ার করেছে, ওই সময় জাপানিজরা ম্যানচুরিয়া, নানকিং ম্যাসাকার করেছে, একটা সময় আমেরিকা নেদারল্যান্ডস সহ যুদ্ধ হয়েছে, বহু কিছু, এবং 100 বছর তাদের একটা হিসাব আছে, 1837 থেকে 1947, 110 বছর টু বি প্রেসাইজ। এখন চীন তার নাগরিককে এটা বোঝাতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে সে এখন বলছে
যেহেতু আমরা নিপীড়িত হয়েছি আগে 100 বছর ধরে, সো আমার একটা রাইট তৈরি হয়েছে, এখন আমরা ওটা দেখে নেব। দ্যাটস দ্য মেইন প্রবলেম ইন ফ্যাক্ট। বিএনপি কি করেছে, বিএনপি আগে বাধা দিয়েছে কিনা, এইসব বলে 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 ওনারা আসলে মানে হিডেন মিনিং আমরা বুঝি, হিডেন মিনিং হচ্ছে সুতরাং এখন আমরা করছি। এবং ভাই একটা কথা বললেন, ওইভাবে বাধা দেন নাই, মানে আমি ঠিক জানি না মানে ওইভাবে বলতে উনি কি মানে কি বলতে চেয়েছেন, মানে বাধা কিছু কি হয়েছে হয়েছে। আজকে সবার সামনে স্পষ্টভাবে এই কথাগুলো এসছে যে বাস চলাচল বন্ধ, লাঠি নিয়েছিল, এমনকি আগের দিন রাতে বিএনপির কর্মীদেরকে ময়মনসিংহে পিটিয়েছে। জি, মানে কিন্তু ডক্টর জাহিদ, আমরা তো এটা দেখেছি যে বিএনপির সময় ঠিক এই চিত্রনাট্যগুলো এসছে, কোনো সমস্যা নাই তো, এই একই জিনিস হয়েছে, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাস বন্ধ করে দেওয়া হয়েছে, বাধা তো সেই সময় দেওয়া হয়েছিল। তাহলে আওয়ামী লীগের কি করার আছে? খুব সিম্পল, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন ওই সময় আপনার উপর কোনো ফৌজদারি অপরাধ হয়েছে, ফৌজদারি অপরাধের কিন্তু তামাদি হয় না, আপনি ওগুলোর বিচার করে ফেলেন। বিএনপির কে দায়ী আছে, কোন রাজনৈতিক খেলা না। যেমন দেখবেন 13-14 সালের এই যে বাসে আগুন টাগুন হলো, ওর জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরও অপরাধী আছেন। রাজনীতি করছেন আপনি, যদি এটার জন্য উনি দায়ী হয় বিচার করে ওনার ফাঁসি টাসি দিয়ে ফেলেন, কথার কথা। যদি এটার জন্য যদি উনি দায়ী হন, এটা নিয়ে খেলার কিছু নাই। সো ওই সময় যদি বিএনপি আপনার উপরে কাউকে পিটিয়ে থাকে, মাথা ফাটিয়ে থাকে, এটা একটা ফৌজদারি অপরাধ, আপনি মামলা করে শাস্তি করে ফেলেন। আচ্ছা, এখন খেয়াল করুন, এটার জন্য কি আপনি পারেন? আপনি ঘোষণা দিচ্ছেন। ময়মনসিংহের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের উনি কি বলছেন আমি একটু পড়ি। উনি মারার পর বলছেন, আমরা কোনো স্থানে সমাবেশ করব না, তবে কোথাও বিএনপি নেতা কর্মীরা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে। এটা উনি না, যুবলীগের প্রেসিডেন্ট, আওয়ামী লীগের আরো সিগনিফিক্যান্ট নেতা মাহবুবুর রহমান আগে থেকেই বলছেন। মানে আওয়ামী লীগ প্রতিহত করার কে? উনি মনে মনে অবস্থান নিচ্ছেন, উনি প্রতিহত করার কে? বিএনপি যদি তাত্ত্বিকভাবে ধরে নেয় যে কোনো নাশকতা করবে, কোনো বিশৃঙ্খলা করবে, আমাদের শত সমালোচনার পরও সেটা ডিল করবে পুলিশ স্টেটে। আওয়ামী লীগকে এটাকে প্রতিহত করার ওরা কি পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে? না, একটা রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমি আবার পড়ি, আপনি জবাব দেন, আমি আবার পড়ি। আমরা কোন স্থানে সমাবেশ করব না, তবে কোথাও বিএনপি নেতাদের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে। উনি মোড়ে মোড়ে অবস্থান নিয়ে এই কথা বলছেন। ওনাকে তো কেউ আক্রমণ করতে যাচ্ছে না। বিএনপি আসছে, বিএনপি নৈরাজ্য করবে, পুলিশ আছে, পুলিশ সেটা ট্যাকেল করবে। আমি আবারও প্রশ্ন করছি, আপনার সময় আপনি ব্যাখ্যা দেবেন। জনাব পরশ, আমি পড়ে শোনাতে পারবো কি বলেছে, আপনি যদি সময় দেন ব্রেকের সময় বের করে শোনাবো। উনিও বলছেন মাঠে থাকবো আমরা প্রতিহত করার জন্য। হু আর ইউ টু প্রোটেক্ট দ্যাট? আওয়ামী লীগকে এই দায়িত্ব কে দিয়েছে? আওয়ামী লীগ পুলিশ, আওয়ামী লীগ না 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 রাজনৈতিক দল এটা করতে পারে না। না না না, আপনার সেই খবর সরি আদর্শ নিয়ে আপনি এটা যদি এটা না না করবে এক সেকেন্ড আমি একটু বলি, আমি এক সেকেন্ড এক সেকেন্ড। যদি আপনি মনে করেন এটাকে প্রতিহত করার রাইট আছে, আই এম সরি টু সে, স্টেট আপনি বোঝেন না। কারণ কেন? স্টেট বলে, আমি আবারও বলছি, কিন্তু পুলিশকে নিয়ে আমার 101টা অভিযোগ আছে। পুলিশ চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে মানুষ মেরেছে, ওর আশপাশে কোনো লোক ছিল, আমরা ছবি দেখেছি, এবং চাইনিজ রাইফেল পুলিশ ইউজ করতে পারে না। তারপরও বলছি, স্টেটে কোনো নাশকতা, কোনো বিশৃঙ্খলা হলে সেটা দায়িত্ব পুলিশের। আওয়ামী লীগকে পুলিশের দায়িত্ব কেউ দেয়নি, এবং সে যদি করতে যায় ওটা ফৌজদারি অপরাধ। যে সভা সমাবেশে যদি কখনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি, তাহলে সেটা দেখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজনৈতিক কর্মী হিসাবে আওয়ামী লীগ কেন এই ঘোষণা দেয়, শুনতে চাই আপনার কাছ থেকে। না না, ধন্যবাদ। এটা তো তাই হয়েই আসছে যে যদি তারা তাদের মানে গণতান্ত্রিক অধিকার পালন করতে গিয়ে যদি তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে, অন্য মানুষের অধিকারকে যদি ক্ষুণ্ণ করে, তাহলে তো অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখবে, দেখছে তো তাই। এই গণসমাবেশে আপনাদের কি রাষ্ট্রের এবং সেই রাষ্ট্রের কি ক্ষতি করছে? চিটাগাং একটা আমরা সমাবেশ শুনে আসি, কি ক্ষতি করছে বলেন একটু শুনি আমরা, যে আপনারা বাস বন্ধ করে দিলেন, আপনারা যুবলীগ ছাত্রলীগ মাঠে নামাই দিলেন, যদি কোনো একটু শুনি, তারপর সমস্যা করে, জনগণের জানমালের রক্ষা করে, এটা তো আইন শৃঙ্খলা বাহিনী করবে, এটা তো আমরা সবাই বলছি। আপনার দলের কি দলের যেটা হলো যে আপনারা প্রতিটা পরিবহন চেক করছেন, এখন তারা যদি ভাই একটু কথা মিটিংয়ে যাইতেছে কি, আপনি কথা যদি সব সময় বলেন তাহলে কেমনে হলো? এটা তো নিয়ম থাকতে হবে কথা বলার। এই তো আপনাদের সমস্যা, যে গণতান্ত্রিক অধিকার দিলে আপনারা বলবেন দল ক্ষমতায় যাইছে তাই করবেন, মিসইউজ করেন আপনারা। জি প্লিজ, কথা বলতে কথা বলতে আমরা একটু শুনি। জি জি জি, আপনি শুনুন। আমার যেটা কথা হলো যে
তারা যদি কোনো বিশৃঙ্খল সৃষ্টি করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী জানমাল নিরাপত্তা করবে, সেটাই স্বাভাবিক, সেটা করবে, সেটা তো ঠিক আছে। এখন একজন রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্টেজে দাঁড়ায় কি ধরনের কথা বলে, শুনতে চাই আমাদের কি ঐক্য বলছেন। পরিষদের নেতা যেভাবে বলছেন, উনি এবং উনার ওস্তাদ যেভাবে কথাবার্তা বলে, সেই কথাগুলো আসলে মানে খুবই মনে হয় যে তাত্ত্বিক বিষয় কথাবার্তা বলছে, কিন্তু যেখানে কোনো রিয়ালিটি থাকে না, মানে রিয়ালিটি বাস্তব বিবর্জিত, বা তাদের অন্য অন্য দলের যে টেন্ডেন্সিগুলা বাংলাদেশের রাজনীতি কিভাবে কলুষিত করেছে এবং আমরা যে এসে কোন জায়গায় দাঁড়িয়েছি সেই জিনিসগুলো মনে হয় ওরা ভুলে যায়। একটা ধ্বংসের পথে এবং এখন একটা তার কারণ যে তারা যে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যে একটা দাঁড়াইছেন তো ভালো BNP জায়গায়, বিদ্যুৎ নেতৃবৃন্দ নাই, যে গ্যাস নাই, কি পানি ধরনের নাই, যে বক্তব্য দেয় সেটা কি তাদের দেওয়ার অধিকার আছে? সেই গণতান্ত্রিক অধিকার তাদেরকে বলে যে আমাদেরকে নদী পার হতে দিব না, পালাবার পথ পাবে না, আমরা এই করব সেই করব, শ্রীলঙ্কা তো তাই হয়েছে। এবং এটা মুখেও বলে এবং কার্যকলাপও কিন্তু তাই বলে। তার কারণ বাংলাদেশের মানুষের এই মানে যে রাজনৈতিক যত ধরনের রাজনৈতিক যে ব্যাপারগুলা, জনাব আনোয়ার, বিএনপির আমি- সবচেয়ে একটা বড় প্রবলেম হলো কি জানেন, জি। মানে আমাদের অনেক সময় দেখেন না যে একটা ভালো রাজনৈতিক টিম, মানে ফুটবল টিম যদি একটা ভালো টিম নয় খেলতে পারে না কিন্তু। হ্যাঁ, না তো বিএনপির অভ্যাসটা হয়েছে কি জানেন, আপনারা এদের ভোটার সমস্যাটা হলো ভোটারবিহীন কি? সরকার, আপনাদের সাথে যে আমরা খেলতে পারি, আওয়ামী বিরোধী দিনের ভোট একটু- রাখতে করেন, একটু কেমনে শুনে খেলেন আসি। আপনারা? একটু আওয়ামী শুনে আসি। বিরোধী কোনো শক্তি পেলে এসো বাবা বুকে আসো, মানে তাদের রুচি বা এই ধরনেরও কোনো কিছুর ব্যাপার নাই। তখন তাদের দলে খুঁজে পাবেন তালেবান, তাদের দলে খুঁজে পাবেন জঙ্গি, তাদের দলে খুঁজে পাবেন ৭১-এর পরাজিত শক্তি, রাজাকার, আল বদর, আল শামস, সবই তাদের দলের ভিতরে আছে। রাইট, জি। তারা আপনাদের- সমস্যাটা কিন্তু সেই আপনারা জায়গাতে। সব আত্মীয়-স্বজন করতে, সব এখন মুক্তিযোদ্ধার সাথে, হ্যাঁ? জিয়াউর রহমান সব সাহেব মুক্তিযোদ্ধার যেভাবে- শুনবো আপনার কাছ থেকে। জিয়াউর শুনবো। রহমান সাহেব যেভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করে একদিকে যেমন মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করেছিল, আর একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করেছিল, হত্যা, সন্ত্রাস, কু, এগুলো নিয়ে ধারাবাহিকতা কিন্তু এখনো চলে আসছে। জি, ইয়া, আমি বিএনপি একটু কিন্তু এখনো চেঞ্জ হচ্ছে না, জি আনোয়ার, তাদের টেন্ডেন্সি, জি আনোয়ার, আমি তাদের একটু রাজনৈতিক কার্যকলাপ কোনো কিছু টেন্ডেন্সি হচ্ছে না। আমি সেই কথাটাই বলছি জি। যে উনি যে রেফারেন্সগুলো দিল যে আমাদের নেতৃবৃন্দ বলছে এদেরকে প্রতিহত করা হবে, তো যে ধরনের শক্তি আমাদের উপরে গ্রেনেড হামলা করে, যে ধরনের শক্তি আমাদের জাতির পিতাকে হত্যা করে, যে ধরনের শক্তি আমার জাতীয় চার নেতাকে হত্যা করে এবং অসংখ্য নেতা ওই কর্মীকে আওয়ামী হত্যা লীগের করেছে, মধ্যে সব আছে এখন। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিহত থাকবে না তো কি গোলাপ ফুল নিয়ে থাকবে নিশ্চয় সারাক্ষণ? আমি একটু শুনে আবার আসবো আপনার কাছে। খন্দকার মাসুক, আমার মনে হয় এই আলোচনাটা একটু দীর্ঘ হচ্ছে, আমার আরও কিছু বিষয় ছিল, আমি সেদিকে আলোচনা যাব। শুধু মানে আপনার কাছে সংক্ষেপে একটু শুনবো, যেটি আনোয়ার বলছিলেন, অতীতে আমি টানবো না। ঠিক এই মুহূর্তে আপনাদের সমাবেশে প্রায় অধিকাংশ নেতা কর্মীরা ঘোষণা করেছেন যে লাঠি নিয়ে আসতে হবে, এবং আমরা দেখছি যে কর্মীরা লাঠি নিয়ে সমাবেশ আসছে। কেন লাঠি নিয়ে কেন আপনারা আসবেন? আমি ওই যে আপনাকে সন্ত্রাসী, আমি আপনাকে বলি, আজকে পেপারে আরেকটি হেডলাইন আপনাকে পড়ে শুনতে চাই আমি। প্রথম আলো, খাবার কিনতে হিমশিমের অবস্থা 68% মানুষের এই মুহূর্তে। এর মধ্যে খাবার কিনতে সম্পদ বিক্রি করছেন মানুষ, বড় অংশ করছে ঋণ, অন্য সবজির দাম বাড়ায়, বেড়েছে আলুর চাহিদা। দেশের ওনরা এই পর্যায়ে দেশকে নিয়ে আসছে। বিদ্যুৎ 8 থেকে 10 ঘন্টা, কোথাও 12 ঘন্টা, কোথাও 15 ঘন্টা থাকে না। কি শুনিয়েছিলেন এই নিশিরাতের সরকার, যে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে। কুইক রেন্টালের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আপনারা এতদিন পাচার, কি পেলেন? কোটি টাকা পাচার করেছেন আপনারা। সেই বিদ্যুতের অবস্থা, এতদিন এই কি অবস্থা, পেলেন? আপনারা লুটপাট করছেন, মেগা প্রকল্পের নামে লুটপাট করে দেশের 12টা বাজায় দিয়েছেন। না, বিদ্যুৎ এই দেশের তো- জনগণ, বিদ্যুৎ তো দিয়েছে, জনগণ মানুষের কাছে খেপেছে, তো বিদ্যুৎ বিএনপি না, পৌঁছেছে। যারা আজকে আরে গোটা ওনাদের বিশ্বে বিরুদ্ধে, বিদ্যুৎ পাচ্ছে না। ওনাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ জার্মানির হয়েছে, মতো ওনাদের দেশেও কিন্তু বিরুদ্ধে বিদ্যুৎ ঘাটতি চলছে। ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু এতদিন কি সেই পেলেন? সমাবেশকে ওনারা বাধা দিতে চায়। 2000 কোনো বাধা, মেগাওয়াট রেখে গেছিলেন, ওনারা খেয়াল 15 আছে? আগস্টের কথা বলেন, 15 আমার আগস্ট মনে হয় বিন্দু এই- জন্ম হয় নাই। এই 2000 আলোচনা রেখে যাবো। এই গেছিলেন। পুরানো রেকর্ড বাদ দিতে কোন 15 আগস্ট বিন্দু জন্ম হয় নাই। জি আসবো। লাস্ট 10 ফেলে বছর কি খেলেন? শপথ নিয়েছেন বিদ্যুতের কি পেলেন? কারা?
জি, স্বপন আমার দাস মনে হয় ভাবে নাই ঠিক ওই আপনি ইত্তেফাক খোলেন ওই সময় এই- ইত্তেফাক কি লিখেছেন? জি, আমি মনে হয় বর্তমানে আসতে চাই, পিছনে যাব না, আমি একটু শুনে আসি ডক্টর জাহিদ। হ্যাঁ, কোনে শুধু বলবো, হ্যাঁ আমি আনোয়ার ভাই দু একটা কথা বলবো আর আপনি আর জি, আপনার আনোয়ার ভাই দু একটা কথা উত্তর দেন, তারপর আমি প্রশ্ন করছি। আচ্ছা, আনোয়ার ভাই দুটা কথা উত্তর সংক্ষেপে। পালাবার পথ না পায়, আমি না ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারের বহু মানুষকে পালানো ঠেকাতে হবে যদি পতন হয়। একদম সোজা সাপটা কথা, কেন হবে সেটা বলি। পতন হতেই হবে। যেটা উনি বলছেন সেই কারণে না, বাংলাদেশে জেনারেলি যদি এই চেঞ্জের পর কোনো একটা সরকার আসে যে সরকারটা মানুষের স্বার্থ দেখবে, তার প্রথম এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হবে এই সরকারের অংশ হিসেবে যারা তাদেরকে তো আমরা মানুষের দেখেছি। বিরুদ্ধে ফৌজদারি অপরাধ করেছে সেগুলোর বিচার করা। সুতরাং বিচার যদি করতে হয় তখন পালাবার টেন্ডেন্সি, আমি আবার বলছি জুডিশিয়াল কিন্তু সিস্টেমে সেটি- বিচার করা, সেটি- সেই প্রসঙ্গে কথাটা বলা হয়, কি সেই কারণে প্রসঙ্গে, পালাবে? কারণ অসংখ্য পাপ হয়েছে, অসংখ্য পাপ কি হয়েছে। কারণে পালাবে? ওই যে কারণ বললাম, বলেন। ওই যে বললাম অসংখ্য পাপ হয়েছে, কি পাপের পাপ? বিচার হবে, বলেন না কি বিচার পাপ হবে। করেছে? আপনি গুম করেছেন, এক্সট্রা জুডিশিয়াল কোথায় কিলিং গুম করেছেন, করেছেন? করাপশন বলেছেন, করেছেন, একজন- করাপশন একজন করেছেন। খন্দকার মাসুদ মুক্তিযুদ্ধের একজন- চেতনাকে আচ্ছা, লুণ্ঠিত আচ্ছা, করেছেন। আচ্ছা, আমাকে বাধা না দিয়ে আপনি মুক্তিযুদ্ধের জবাব দেন। চেতনাকে লুণ্ঠিত করেছেন। না, আপনি- খন্দকার ভোটের মাসুদ, অধিকারকে please। লুণ্ঠিত Please, করেছেন। আপনি জবাব দেন, জনগণের আপনি- অধিকার কেড়ে আপনি নিয়েছেন। আমার কথাগুলো একটু খন্দকার বলতে দেন। মাসুদ, সম্পদ please। লুটপাট আচ্ছা, করেছেন। আমার একটু কথা বলতে দেন। জি, আচ্ছা, please। তাত্ত্বিক কথা বলা আছে। আসলে বাংলাদেশে না ওনারা এমন একটা সিস্টেম চালু করেছে, আপনি যদি সঠিক সহি কথা বলেন এটাকে তাত্ত্বিক বলে উড়ায় দেয়। মানে তার মানে কি না, না, বাংলাদেশ না, কি রকম? সহি কথা প্লিজ আপনি বলবেন না। আপনি বলবেন, আপনি প্লিজ আমাকে ইন্টারাপ্ট করবেন না প্লিজ, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমি আপনাকে একবার ইন্টারাপ্ট করি নাই, আপনি আমাকে করছেন। সেটা হচ্ছে ধরুন ঢাকা ইউনিভার্সিটিতে কিছুদিন আগে ছাত্রদল গেল, ভিসির সাথে দেখা করবে, ছাত্রলীগ পিটিয়েছে, প্রত্যেকের চেহারা আছে, একসময় তো লুকিয়ে হেলমেট টেলমেট পরে যেত, এখন আর সেটাও যায় না, ওদের ওই লজ্জা এখন গেছে। আপনি খেয়াল করেন প্রত্যেকটা ছবিতে সাংবাদিকরা ছবি তুলছে, ভিডিও করছে। একজনের বিরুদ্ধেও কি মামলা হয়েছে? একজনকে আপনি ধরেছেন, প্রত্যেকের পরিচয় পত্রিকায় এসছে। বাংলাদেশের এটাই যদি বাস্তবতা হয়, আমি যদি এখন ওর বিচার চাই, সেটা যদি তাত্ত্বিক হয়ে যায়, এই বাংলাদেশটাকে কোথায় ওনারা নিয়ে গেছেন এটা দিয়েই বোঝা যায়। আসলে এরকম বহু জায়গায় আমরা বাংলাদেশে এগুলো হবে। বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদকে পিটায় আসবেন, হাসপাতালে পিটায় আসবেন, পরে দাঁত ভাঙছে বলে মামলা দিয়ে 24 জনকে জেলে পাঠিয়ে দিবেন। এই যদি বাংলাদেশের রিয়ালিটি হয়, আমার কথা তাত্ত্বিক শোনাবে, কিন্তু এই তাত্ত্বিক কথাগুলো আসলে বলবো, কারণ ওটাই আসলে সঠিক, এটা তাত্ত্বিক বিষয় না। আরেকটা কথা একটু বলি, তারপর ওনার কাছে যান। খেলার কথা বলছেন, খেলা দুর্বল, সঠিক মানে দুর্বল বা শক্তিশালীর প্রশ্ন না। খেলার সময় রেফরি থাকে, রেফরি নিউট্রাল থাকার প্রশ্ন আছে। আর নিউট্রাল বাদ দিয়ে রেফরি নিউট্রাল না, একটু পার্সিয়ালিটি করছে না, রেফরি আরেক দলের পক্ষে হয়ে যখন খেলতে থাকে, তখন আপনি খেলার কথা না বলাই ভালো। আসলে রেফরি আপনার হয়ে খেলে, আমরা দেখেছি না যেসব নির্বাচন বা রাজনীতিতে তাই হচ্ছে। সো ইটস ইম্পসিবল খেলার কথা বলা। আমার মনে হয়, আনোয়ার, আপনি যদি এই কথাটি একটু উত্তর দেন, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। একটা না, কথা বলে শেষ উনি করি। যেটা আমার একটা তাত্ত্বিক মিনিট কথাগুলো আমার একটা বলা মিনিট হচ্ছে, আচ্ছা, একটু একটা- একটু যে শুনুন। আমাদের- একটু একটা শুনুন। মিনিট। জি, আমরা তিনজনই একটা রাজনৈতিক দলের কর্মী। রাজনীতির সবচেয়ে সভ্য ভদ্র কর্মসূচি কি জানেন? মোমবাতি প্রজ্বলন এবং মানববন্ধন। আমাদের বনানীতে সিনিয়র নেতারা এটা অল্প কয়টা 1-150 লোক একটা মোমবাতি প্রজ্বলন করেছিল। সেখানে কি লাঠি নিয়ে গেছে? পিটিয়ে তাদেরকে আহত করেছে। এটা নিয়ে আমি এক সেকেন্ড আরেকটা বলি, একটা সেকেন্ড এই যে উনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছেলেরা যারা গেলেন তারা এটা কি লাঠি নিয়ে গেছে? জি, আচ্ছা, এটা আচ্ছা, পেয়েছি। মোমবাতি নিয়ে আরেকটা কথা বলে ভাই জবাব দিক একসাথে। বলেন আপনি এখানে। হাফ এ মিনিট। হ্যাঁ। মোমবাতির এই আক্রমণ নিয়ে যারা মাহবুবুল আলম হানিফকে বিবিসি বাংলা জিজ্ঞেস করেছে যে ওখানে কি, বললো যে আমরা করি না, ওখানে জনগণ মার দিছে। কারণ হলো ওরা মিথ্যা কথা বলছে বিদ্যুৎ নিয়ে। আচ্ছা, জনগণ যদি বিএনপি নেতা কর্মীদেরকে মারতে যায়, নেতাদেরকে, বড় বড় নেতারা ছিলেন, ওটা কি পুলিশ অ্যালাউ করবে? ওখানে তো পুলিশ ছিল। ধরেন জনগণ পেটাতে গেছে, ওটা কি আপনি পারমিট করবেন? জনগণ ক্ষেপে পেটাতে গেছে, আপনি কি পারমিট করবেন? না, এটা তো পুলিশের মানে দায়িত্ব আছে। দায়িত্ব আছে, জনগণ পেটাতে পারবে না। সো আপনি জি। জনগণ পেটাচ্ছে বলে কিভাবে মুক্তি পেতে চান? আসলে না, এটা হয়তো উনি বলেছেন যে উনি বলেছেন, ঘটনা উনি যা ঘটেছে। বলেছেন, উনি বলেছেন। না, জি, না, এগুলো আনোয়ার, রাজনৈতিক অনেক ঘটনা- না, এগুলো বিষয় আসছে, আপনি রাজনৈতিক একটু- ঘটনা প্রত্যেক জায়গাতেই তারা এর আগে এগুলো করে আসছে। বর্তমানে বিচ্ছিন্ন ঘটনা যে কোথাও ঘটছে না তাও না। তারা যখন লাঠি নিয়ে যায়, লাঠি দিয়ে যখন পুলিশকেও মারে, পুলিশকে যখন মানে তাদের সাথে যখন আক্রমণ করে, তখন এই ঘটনাগুলো ঘটে। না, মোমবাতি প্রজ্বলন কিন্তু পুলিশে মেইন মারে নাই। কথাটা হলো, ওনাকে বলতে দেন। কিন্তু মেইন please। কথাটা হলো যে তারা রাস্তাতে দাঁড়াচ্ছে কেন? আপনারা যে তাত্ত্বিক কথা বলছেন না, আপনারা কি রিয়ালিটির ভিতরে আছেন? আপনি তাহলে তো বলতে পারেন আজকে মিডিয়ার আপনি সামনে কি আমরা আসলাম একবার কেন? বলেছেন? মিডিয়ায় আমরা আপনার কেন তো বলা বললাম? উচিত ছিল। যদি ইফ ইউ থিঙ্ক দ্যাট যে আমি সব বুঝি, আমরা একেবারে দেশপ্রেম আমার গদগদ করছে আমার ভিতরে, তাহলে তো একবার বলা উচিত ছিল যে সারা বিশ্বে আজকে কি অবস্থা হয়েছে অর্থনৈতিক এটা নিয়ে কথা অবস্থা। বলবো। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে বিদ্যুৎ
প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছি, এ সারা তার বিশ্বের প্রমাণ লুটপাট কিন্তু হয় নাই। হয়েছে। আপনারা আপনি- কিন্তু বিদ্রোহী দাঁড়ান না ভাই, না, কথা খন্দকার, বলতে দেন। বলে আমাকে বলতে খন্দকার, দেন। আপনারা কিন্তু একটু বলবেন, আপনি বলবেন, সবাই আমি প্রমাণ ক্ষমতা পেয়েছেন আছে, গাড়ির জন্য যে কথা বলবেন এই না। কথা বলতে না দিলে আপনি কথা হবে না। ডক্টর ভাই, আপনি সব কথা ডাক্তার বলতে বুরহান আপনি সাহেব কথা বলেছেন। একটা ফিচার লেখছে, দেখেন সেখানে কি লেখছে, প্রতিবাদ করেন নাই। আরে ওই যে কথা আপনি আপনার বিদ্যুৎ সামনে বলেন না। মন্ত্রী এভাবে তো কোথায় কথা হাজার বলেন। হাজার কোটি বিনিয়োগ কথা করেছেন, যদি- জি, please। দেখেন আপনি কথার সেটা। জবাব না দিতে হ্যাঁ, দেন। জি, আমার মনে আপনি হয় বলেন। আমার মনে ইন্টারাপ্ট আপনি না করে বলেন, আনোয়ার বলেন। আজকে বিদ্যুৎ আপনারা এতদিন পেয়ে আসছেন না, সেই বিদ্যুতের আজকে কেন কি অবস্থা? আজকে গোটা বিশ্বে যখন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধে গোটা ইউরোপ, আজকে সুইজারল্যান্ড বলেন, হার্জেগোভিনিয়া বলেন, তাদের প্রত্যেকটা কিন্তু অর্থনৈতিক ফল করছে। আমাদের বাংলাদেশের বিদ্যুতের ক্যাপাসিটি অবশ্যই আছে, যেগুলো আমরা এতদিন বাংলাদেশের মানুষকে দিয়ে এসেছি, কিন্তু এখন পাচ্ছি না, জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটের কারণে আমাদেরকে লোডশেডিংটা করতে হচ্ছে, যেটা জার্মানিতে হচ্ছে। আজকে জাপানের মতো দেশে 3.5 কোটি লোককে শেয়ারিং করে, তারা রেশনিং করে তাদেরকে বিদ্যুৎ দিতে হচ্ছে। দিস ইজ রিয়ালিটি। এই রিয়ালিটির ওপর বেস করে যারা বাংলাদেশের আজকে বিরোধী দলের রাজনীতি করছে, তারা ডেফিনেটলি যদি মানুষের জিনিসপত্রের দাম বাড়ে, সবকিছু হয়, মানুষের কষ্ট হয়, তারা বলবে আমরাও কষ্ট পাচ্ছি, বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে, এটা আমরাও জানি। কিন্তু কেন এটা হচ্ছে? এই জিনিসগুলো কি একবার বিরোধী দল বলছে যে আজকে যুদ্ধের ফলে সারা বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা যেভাবে খারাপ হচ্ছে, আমাদেরকে সেইভাবে যুদ্ধ প্রস্তুতি না নিতে হলেও হবে। বাংলাদেশে সরকারের বিদ্যুতের এই ধরনের প্রস্তুত হতো। প্রস্তুতিগুলো নিতে এই হবে। যুদ্ধ এবং করোনা না reasonটা হলেও কি? বাংলাদেশে নেই আজকে হতো। যে উনি যে কথাগুলো বলছে, যুদ্ধ না হলেও এটা হতো। খন্দকার, একটু বাংলাদেশে শুনি। জিনিসপত্রের দাম কেন বাড়ছে, ইম্পোর্টের জিনিসগুলো কেন বাড়ছে, আজকে বিদ্যুতের যে লুটপাট, জ্বালানি লুটপাটের সংকটটা কারণে। কি কারণে হচ্ছে, এই রিজনগুলো কি ওনারা লেখাপড়া করে নাই, জানে নাই যে গোটা বিশ্বে আজকে যা হচ্ছে, বাংলাদেশ কি সেই বিশ্বের মানচিত্রের কি বাইরে? তো সেই রিয়ালিটি তারা না বুঝে তারা রাস্তায় নেমে আরো অরাজকতা সৃষ্টি করছে, জি। যাতে বাংলাদেশের জি। মানুষের আরো ক্ষতি হয়। জি, আমি তারা একটু বিরতি নিব। তারা কি করছে, আবার বহির্রাষ্ট্রে গিয়ে তারা বলছে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিলে তো এদেশের মানুষেরই তো কষ্ট হবে। খন্দকার মাসুক, আপনার কাছ থেকে যাই সরাসরি, আমরা শেষ পার্টে আছি। সরাসরি আপনি নিশ্চয়ই আনোয়ারের প্রশ্নের উত্তর দিবেন, সংক্ষেপে বলবেন। আমি শুধু আপনার কাছে বলবো যে আজকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছেন যে সপ্তাহ দুয়েকের মধ্যেই লোডশেডিং পরিস্থিতি উন্নতি হবে, এবং উনি জনগণকে আরেকটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। শুনতে চাই আপনার কাছ থেকে খন্দকার মাসুক। আপনাকে আমি বলি, এই বিদ্যুৎ লোডশেডিং এর কারণে বাংলাদেশের উৎপাদন বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সব কিছুই ব্যাহত হচ্ছে। না, সেটি আমরা এটা বলি, ক্লিয়ার। এটা কোনো নির্দিষ্ট দল ব্যক্তির জন্য নয়, এদেশের জনগণই এটার ভুক্তভোগী, তাই না? না, আপনার কাছে এই উত্তর আছে কিনা, যেটি আনোয়ার বলেছেন আমরা যে বলেছিলাম, সারা পৃথিবীতেই আমরা বলেছিলাম, আমরা যুদ্ধের উদাহরণ, যুদ্ধ যদি নাও হতো, বাংলাদেশের সমস্যায় পড়তো। এই কারণে কুইক রেন্টাল বিদ্যুতের নামে যে টাকা অপচয় হয়েছে, যে টাকা লুটপাট হয়েছে, আমরা তখনই বলেছিলাম এইটা একসময় বুমেরাং হবে। আজকে সেই বোঝা টানতে গিয়ে এটা একটা অন্যতম কারণ সেখানে, এবং যা লুটপাট হয়েছে, সিস্টেম লস। এবং আমি বলেছিলাম, যেটা ডক্টর বুরহান সাহেব নামে একজন সাংবাদিক আছেন, উনি বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছেন এই সরকারের দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে, খুব সূক্ষ্মভাবে সব জায়গায় টাচ করেছেন। উনি একটা জায়গায় এসে বলেছেন যে বলেন অনেকে বিদ্যুৎ মন্ত্রী হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন দুবাই। এই কুইক রেন্টাল এই টাকা দিতে গিয়ে আমাদের রিজার্ভ ফান্ডে যে টাকা ব্যয় হয়েছে, এটা যদি না হতো, আজকে এই এত বিপর্যয় আমাদের। আচ্ছা, আসবো আপনার কাছে, শেষ আমি শুনবো না, আমি ডক্টর জাহিদের কাছে পরে যাব। ঠিক এই কথার উত্তর একটু জনাব আনোয়ার ইসলাম আনোয়ারের কাছ থেকে নিতে চাই। এর সাথে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। যদি আমি এভাবে বলি যে বিদ্যুতের বর্তমান যেই ক্রাইসিসটা, আমার সক্ষমতা আছে, আমি বিদ্যুৎ প্রতিমন্ত্রী অথবা অন্যদের মানে কথারই সূত্র ধরে আমি বলছি, তারা বলতে চাচ্ছেন যে আমার সক্ষমতা আছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য যে গ্যাস অথবা জ্বালানি তেল কিনতে হবে, সেটা কেনার মতন টাকা ডলার আপনার কাছে নাই।
তাহলে তো যুদ্ধ পরিস্থিতি না হলেও তো কথাটা- আপনার এই একই না। অবস্থা হতো। কথাটা সেইটা বলে নাই। আপনারা এখন জানেন এই যে কালকে ব্রিটেন ভিত্তিক একটা ইন্টেলিজেন্স যে ফান্ড, তারা গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থাটাকেই তারা অবজার্ভ করেছে এবং তারা যেটা বলছে যে 198টা দেশের ভিতরে 101টা দেশই এখন কিন্তু অস্থিরতার ভিতরে আছে এবং তারা এখনো বলছে যে আরো 45টা দেশ মানে কি বলবো দুর্ভিক্ষ করা নাড়ছে সেই সব দেশে, মানে এরকম একটা অবস্থা সারা গোটা বিশ্বে। জ্বালানি এবং যে সংকটটা গোটা বিশ্বব্যাপী, সেটা আমি তো একটু আগে যে বললাম যে জার্মানিতে মতো দেশেও কিন্তু এখন 3-4 ঘন্টা তারা লোডশেডিং দিচ্ছে, জাপানও একই অবস্থা এবং ইউরোপ জাপান ইউনিয়নও কিন্তু জার্মানিতে একই অবস্থা। লোডশেডিং হ্যাঁ, হচ্ছে। জাপানও কিন্তু প্রায় 3 কোটি না, মানুষকে তারা এটা এই ঠিক না, বিদ্যুৎ- তথ্যভিত্তিক বিদ্যুতের না, আমি সেই তথ্যের ভিত্তিতেই বলছি। আচ্ছা ঠিক আছে, শুনুন, সেখানেও শুনুন। কিন্তু লোডশেডিং তারা রেশনিং করতে হয়েছে জাপানেও সেই জায়গাতে। তো না, এখন যে ওটা সঠিক না। বিশ্বব্যাপী যে জিনিসটা মানে অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে জ্বালানি সংকট বলেন, অর্থনৈতিক জনাব সংকট আনোয়ার, বলেন, আমি একদম এবং ইনফ্লেশন specific- যেটা বলেন, আমি সেটাই বলছি। আমি সেই স্পেসিফিক আপনার কাছে প্রশ্ন inflation-গুলা- করেছি যে আপনার প্রতিমন্ত্রী বলেছে যে হ্যাঁ, আমি ওই জায়গাতে আসছি। তো বিদ্যুৎ এই যে কেনার গোটা জন্য বিশ্বে- জ্বালানি কেনার মতন পয়সা না, তার নাই। পয়সা নাই সেইটা ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে এটাকে মানে কি বলবো, এই লোডশেডিংটা একমাত্র দেওয়া হচ্ছে বৈদেশিক মুদ্রা বাঁচানোর জন্য এবং এটা একটা হ্যাঁ, একই মানে তো কথা হলো। সেফটির জন্য। জি, না, আসবো আপনার কাছে, আমি পেয়েছি। সেফটির জন্য। কারণটা হলো যে পরিমাণ এই আমার জ্বালানি মানে সংকটের কারণে যে পরিমাণ এখানে অর্থনৈতিকভাবে মানে ব্যয় করতে হয়, বৈদেশিক মুদ্রা নাই, সেই কারণেই নাই। এটাকে লোডশেডিং দিয়ে মানে অর্থনৈতিক আসবো আপনার চাকাটাকে কাছে। সচল করে রাখা একটু হচ্ছে। একটু ডক্টর জাহিদ আপনার কাছ থেকে শুনতে চাই, লোডশেডিংটা আমরা কেন মোকাবেলা করছি, আমাদের কেন লোডশেডিং সহ্য করতে হচ্ছে? আমরা তো বলছিলাম যে আমরা বিদ্যুতে শতভাগ বিদ্যুতায়িত হয়েছি, আমরা বিদ্যুতের সক্ষমতা হয়েছে, আমরা দরকার হলে আমরা বাইরেও ইম্পোর্ট করতে পারবো এবং একজন এমপি বলেছেন যে মাথায় করে উনি ফেরি করে বিক্রি করবেন। তা আজকে কেন এই অবস্থা? আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে এই অবস্থা অবধারিত ছিল। যুদ্ধর মানে এখন তো একটা যত দোষ নন্দ ঘোষ, আপনি যুদ্ধ পেলেন, করোনা পেলেন, সব দেশ কি একই রকম ভাবে এফেক্টেড হচ্ছে না। আচ্ছা, ইউরোপ বা জাপানের কথা যেটাগুলো বলছেন, ওখানে বিদ্যুতের রেশনিং হচ্ছে না, ওখানে বিদ্যুৎকে মানুষকে খরচ কমাতে বলছে, বাতি কম জ্বালাও ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা বাংলাদেশের সাথে তুলনীয় না। কেন আমি সেই পয়েন্টে আসি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপে তো গ্যাস নাই মাটির নিচে, ওরা পুরো খুঁজে টুজে, সেটা এক নরওয়ে ছাড়া কোথাও গ্যাস নেই। আমাদের কি আছে, আমাদের মাটির নিচে, আমি সমুদ্র সরিয়ে রাখি, সমুদ্রের পরে আসছি, আমাদের স্থলভাগে প্রমাণিত মোটামুটি নিশ্চিত 3টা সংস্থা, আমেরিকান একটা, নরওয়েজিয়ান একটা নেদারল্যান্ডসের, তারা ক্লিয়ারলি হিসাব করে বলেছে যে একজন বলছে 30, একজন বলছে প্রায় 40, আর একজন 45 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট। একটু দর্শকদের উদ্দেশ্যে বলি 1 TCF মানে কি রকম। 1 TCF হচ্ছে আমাদের সারা বছরের যত গ্যাস লাগে তার সারা বছরে 1 TCF গ্যাস আমাদের চাহিদা। তার মানে যদি লোয়েস্টটাও ধরি 30 TCF এবং আমাদের ভবিষ্যতে যদি চাহিদা একটু বাড়ে, অন্তত 25 বছরের গ্যাস আমাদের স্থলভাগেই ছিল। আর সমুদ্র সীমা বিজয় বলে খুব আমরা লাফিয়েছি, তাই না? সমুদ্র সীমা বিজয়ের পর ভারত এবং মিয়ানমার গ্যাস উত্তোলন করছে তাদের এরিয়াতে এবং একটা ভয়ঙ্কর ঝুঁকি আছে। মিয়ানমার একটা ব্লক আমাদের একদম বর্ডারের পাশে এবং মিয়ানমার ওখান থেকে গ্যাস তুলছে, তার মানে আমাদের গ্যাসও আসলেও তুলে ফেলার প্রবাবিলিটি আছে। দীর্ঘদিন থেকে বিশেষজ্ঞরা বলছিল এগুলো তোলেন, আপনি এগুলো তোলেন নাই, আপনি এলএনজির উপরে ডিপেন্ড করলেন। কেন ডিপেন্ড করলেন? কারণ আসলে এলএনজি তাও কি লং টার্ম না, ওটার সাথে বিভিন্ন লোকজন এজেন্ট আছে। কিছু লং টার্ম করলেন কাতার এবং ওমানে, এবং স্পট মার্কেট থেকে সিঙ্গাপুরে, সব আপনার বড় বড় ব্যবসায়ীর ওটার এজেন্ট। শুধু সেটা না, এলএনজি আনার পর ওটা তো লিকুইড থাকে, ওটাকে রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট বলে, আবার গ্যাসে কনভার্ট করতে হয়। ওই যে প্ল্যান্টগুলো আছে, ওই প্ল্যান্টগুলো বিদ্যুৎ খাতের বিরাট এক কোম্পানি ওই প্ল্যান্ট বানিয়েছে। না কিন্তু কিন্তু ডক্টর জাহিদ, আমরা যেটা দেখলাম যেটা হলো স্পট মার্কেটে তখন গ্যাসের দাম কম ছিল কিন্তু তখন আবার প্রশ্ন উঠছিল, না আমি তো শেষ করি, তখন আবার প্রশ্ন উঠছিল যে সরকার দীর্ঘমেয়াদী চুক্তি করে অনেক বেশি দামে গ্যাস কিনছে, স্পট মার্কেট থেকে তো অনেক কম দামে গ্যাস কিনতে পারবে, সেখান থেকে কেন আমি ওই আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি ওই জায়গায় যাচ্ছি না কেন? আমি বলছি না,
আপনি 15 বছর ক্ষমতায় আছেন ফর না, গডস এটা তো সেক, সময়ের আস্তে ব্যাপার। 15 বছর লাগে না প্লিজ। জি। আমি ওটাই বলছি আপনার এলএনজি লং টার্ম শর্ট টার্ম হিসেবে আপনার যাওয়ারই idea দরকার নেই। ছিল না। আপনি বলছেন আমি যে আইডিয়া আপনি নিয়ে বলেন, বলছি। আপনার idea আচ্ছা, নাই বলে আপনি ধরনের কথা আপনি বলছেন। দেব আস্তে, please। দেবান যে সমুদ্র থেকে গ্যাস সমুদ্র উঠাতে বলছি না, না না technology- আমি প্রথম কি বলেছি, কি ধরনের technology লাগে? আমি প্রথম কি আচ্ছা, বলছি, idea। আপনি একটু আসবো। শুনুন, That's why I'm একটু saying শুনুন, like একটু that. শুনুন, জি। আপনি আপনার সময় জবাব দেন ফর গডস সেক। আপনি আমাকে লিখে রাখেন, আমি আপনার কাছে এটুকু অ্যাপিল করেছি, আপনার সময় আমি ডিস্টার্ব করি না, আমাকে একটু বলতে দিতে হবে। জি। আমি স্থলভাগেই বলেছি, একটু ভালো করে শোনেন আপনি। স্থলভাগেই 30 TCF গ্যাস আছে, যেটা আমাদের 25 বছর চলার মতো, এক, জি, এটা এবং আমরা এটা বাপেক্স পেয়েছি। তুলতে পারে। আচ্ছা, টেকনোলজি আমার লাগে না তো, আপনি কন্ট্রাক্ট দেবেন। মিয়ানমারের টেকনোলজি কি আমার চেয়ে ভালো? মিয়ানমার তুলেছে কিভাবে? মিয়ানমার কিভাবে তুললো? একেবারে আমাদের বর্ডারের জায়গা থেকে গ্যাস আজকে না, 5-6 বছর আগেই তুলে ফেলছে তারা। সুতরাং এই কথাগুলো মানে ভুল। আমি বলছি না যে বাংলাদেশ ওখান থেকে গ্যাস নিজের প্রযুক্তিতে তুলবে, আমি বাপেক্সকে তুলতে বলি নাই ওখান থেকে। ওখান থেকে আপনি সেটার জন্য কেপেবল কোম্পানি আনেন। এই জন্য বলছি আসলে শেষের দিকে আছি আমরা একটু, স্যার। জি। এলএনজিতে যাওয়ার দরকার ছিল না। আচ্ছা, আরেকটা কথা যেটা জরুরি, আপনি 90,000 কোটি টাকা তো কুইক রেন্টালে টাকা দিয়েছেন, এবং তো আমাদের অনেকেই জানি না বিরাট একটা অংশ বৈদেশিক মুদ্রায়। অনেক কুইক রেন্টাল বলছে আমরা বিদেশ থেকে লোন নিয়েছে, তাকে বৈদেশিক মুদ্রায় দিয়েছেন। এখন 15,000 কোটি টাকার মতো কিন্তু বাকি আছে, এর মধ্যে বিরাট একটা অংশ বৈদেশিক মুদ্রায়। কারা? আপনার অলিগার্ক। এদেরকে আপনি রেখেছেন এবং আপনি বড় বিদ্যুৎ কেন্দ্র করেন নাই। আচ্ছা, আপনি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করছেন, একটু দ্রুত কয়েকটা কথা একটু বলতে দিন প্লিজ। আপনি পায়রাতে করছেন, মাতার বাড়িতে করছেন, বাঁশখালীতে করছেন, সব ইম্পোর্টেড কয়লা দিয়ে। অথচ আপনার 14 সালে জনাব নসরুল হামিদ ক্ষমতায় আসার পর বলেছিলেন আমরা কয়লা নীতি করব, আমাদের তো বড়পুকুরে অসাধারণ ভালো কয়লা আছে, আপনি এটা তোলেন নাই তো। সো আপনি এগুলো না করে আপনি করছেন কি ইম্পোর্ট, কারণ এগুলোর সাথে অনেকের ব্যবসা জড়িত। এই কারণে আপনি ডিপেন্ডেন্ট করেছেন, করে আজকে ক্রাইসিস বানিয়েছেন। আর কেন লুটপাট তো আমার আছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র তো হচ্ছে যে এগুলো ইম্পোর্টেড কয়লা। না সেগুলো তো হচ্ছে বা ইম্পোর্টেড আমাদের কয়লা, আপনি চেষ্টা আবার পয়েন্টটা চলছে। বলছেন। জি। সেখানে আমাদের কয়লা নিতে হয়ই জি, নাই, হ্যাঁ। ওটার জি, চেষ্টা জনাব চলছে না। আনোয়ার, Sorry। শুনতে চাই আপনার কাছে একটু একদম না, দুই না, এখানে 2 মিনিট আছে বন্ধ প্লিজ। যে হিসাবগুলো খন্দকার দেওয়া আসবো হচ্ছে আমি। যে আমাদের যে বাংলাদেশের যে মানে নিজস্ব যে গ্যাস এবং সেগুলো কিন্তু উঠাতে গিয়ে কিন্তু এটা একটা সময়ের ব্যাপার, এবং যে টেকনোলজি এবং বিদেশি যে কোম্পানিগুলোকে দিতে হবে, এখানে অনেকগুলো বিষয় আছে। কিন্তু ওই সময় যখন এই সরকার ক্ষমতায় আসে তখন মাত্র 2000 কিন্তু মেট্রিক বিদ্যুৎ ছিল আমাদের যেখানে। তো আমাদের এই যে সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়ার জন্য তখন আমাদের কিন্তু রেন্টালে যেতে হয়েছিল, কুইক, হ্যাঁ, কুইক রেন্টালের দরকার কিন্তু ছিল, যেতে স্যার। হয়েছিল রাইট। শুধু এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। কেননা আমরা ওখানে বেশি কস্ট দিয়ে করলেও আমাদের যে উৎপাদনশীলতা, যে প্রোডাক্টিভিটি, সেটাকে বাড়ানোর জন্য, টিকে রাখার জন্য কিন্তু এক সময় এটা আমার করতে হয়েছে। এখন যদি আপনি এই আমার এই অফিসটা যদি আমি ভাড়া নিই 2 মাসের, এখন আমার হয়তো আমি 3 দিন থাকবো, তাহলে কি আমি ওকে বলবো যে ভাই তোমাকে আমি 3 দিনের ভাড়া দিব? না। কিন্তু আমাকে তো 2 2 মাসেরই ভাড়া দিতে হবে, না, দিতে যেহেতু হবে আমি না। কন্ট্যাক্ট করেছি তার সাথে, এবং আমার বিপদের সময় সে আমাকে সাহায্য করেছে, এবং সেটা তার বিজনেস। তো এটা যদি আমরা না করতাম তাহলে কিন্তু কুইক রেন্টাল হতো না। এখন যদি যে কয়দিন আমার যেটুকু বিদ্যুৎ দরকার শুধু সেইটুকুই নিব, এরপরে বলবো তুমি যাওগা, এটা তো হতে পারে না। তো সেই কারণেই কিন্তু আমাদেরকে কুইক রেন্টালে দিতে হচ্ছে, কিন্তু এটা খুবই কিন্তু স্বল্প মেয়াদি কিন্তু, এবং এটা কেরোসিনটা ইমার্জেন্সি সেটি না, কুইক রেন্টালের সেই ব্যাপারে কুইক গেল। রেন্টালটাও কিন্তু ঠিক আছে, একটা জিনিস জনাব ব্যাপার আনোয়ার। আছে, সেটা এটা কিন্তু নিয়ে বলতে হবে। আমি সেটা একটু- কিন্তু শর্টকাটে একদমই করা সময় যায়। নেই, একদম সময় নেই আমার এই বড় বড় যে 1-1.5 মিনিট আছে। বিদ্যুৎগুলা, এই যে কিছুদিন আগে যে জিনিসটা হলো, আনোয়ার, আমাকে একবার সাথে- যদি এটা বন্ধ হয় আমাকে চালু করতে আরো 15-16 ঘন্টা লাগে, কিন্তু কুইক রেন্টাল আমাকে একেবারে কুইক এটাকে ট্যাকেল দেওয়া যায়। সেটি কুইক যে সেই ট্যাকেল কারণে দিবেন, কিন্তু আপনি তো এখন এই যে কুইক রেন্টাল মানে রেন্টালে বলেন কুইক টাকা বা মারার বিদ্যুৎ সুযোগ করে দিয়েছে। উৎপাদনের জন্য যে জ্বালানি, সে জ্বালানি কেনার মতন পয়সা আপনার কাছে নাই। সমস্যা তো এইখানে। এইখানে পয়সা নাই কথাটা ঠিক না। আপ- একটু আগে উনি যেটা বললো যে গোটা বিশ্বে একটা লাইট জ্বালাও না, যেটুকু দরকার সেটুকু করো, আমাদের ব্যাপারটাও কিন্তু অনেকটা সেই রকমই। কিন্তু আমরা একটু বেশি করছি, না, এই তো। এখানে হয়তো ঢাকায় একটু 8 ঘন্টা বেশি লোডশেডিং হচ্ছে। হয়েছে। তো সেই কারণেই কিন্তু এই বিদ্যুৎটাকে আমাদেরকে সাশ্রয় করা হচ্ছে। জি, খন্দকার সাশ্রয় করার জন্য একটু এটা শুনে করা আসি, হচ্ছে। শেষ, একদম শেষ, আর সময় নেই। 10 যুদ্ধের করোনার অজুহাত দিয়ে কিন্তু অজুহাত কেন বলছেন? রেহাই পাবেন না। আপনারা বেগুনের দাম বাড়লে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খেতে বলেন, এরকমই তো বলবেন। এই কুইক রেন্টাল এদেশের কাটা হয়ে দাঁড়িয়েছে, এবং এই লুটপাটকারী একটা নিশিরাতের সরকার, অনির্বাচিত সরকার দিয়ে জনগণের মঙ্গল আসতে পারে না। এরা চিন্তা করেছে ব্যবসা ব্যবসা ব্যবসা। জি, ডাক্তার জাহিদ, শেষের দিকে আছে আপনার কথা। দুটো কথা। একদম প্রথম 30 কথা, সেকেন্ড। কুইক রেন্টালের দরকার ছিল মানি। বিএনপির সময় খুব খারাপ অবস্থা বিদ্যুতের ছিল, আমি সত্য বলতে আমার কোনো দ্বিধা নাই। কিন্তু ওটা 2-3 বছর, 19 বছর স্বল্প সময়। পৃথিবীর ইতিহাস আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বা আপনাদের থিঙ্ক ট্যাঙ্কের কাছ থেকে জবাবটা একদিন নিয়ে আসবেন, কোথায় 16 থেকে 18 বছর কুইক রেন্টাল চলে? কোথাও না।
আপনি 3 বছর করেন, বড় বিদ্যুৎ কেন্দ্র বানান, আমরা ওইটুকুতে প্রস্তুত ছিলাম। এক হ্যাঁ, আর- কিন্তু আর 3 ভাইয়া বছর পারেনি তো। না পারেন নাই, কারণ আপনি করেন নাই আসলে। ওই যে কে ভাইয়া যেটা বলেছে বললো করেন ব্যবসা, নাই? ব্যবসা No, না, no, এগুলো no, লুটপাট। আপনার idea নেই আপনি আসলে লুটপাট এটা। করেছেন, আপনি আপনার কতগুলো অলিগারকে টাকা দিয়েছেন, টাকা বানিয়েছেন, নিয়ে চলে গেছে কিন্তু এবং একটা আপনার idea আইন নাই বানিয়েছেন। বলে খেয়াল এটা করবেন, সঠিক, এই যে সঠিক। চুরি বা লুটপাট হবে তার প্রমাণ হলো আপনি একটা ইন্ডেমনিটি আগে পাস করেছেন কিন্তু সংসদে। আপনি প্রকিউরমেন্টের কোনো স্টেপ নেবেন না, কোর্টে যাওয়া যাবে না, কেন? আপনার এত সংশয় কেন? না, সে সময় ইন্ডিপেন্ডেন্ট কেন দেওয়া করবে? দরকার ছিল এই জন্য, প্লিজ, হ্যাঁ, স্যার, জি। যে দরকার ছিল এই জন্য যে আপনাকে টেন্ডার করতে হইতো আচ্ছা। অনেক ওই তো, প্রক্রিয়া এবার- এবার- করতে এবার- হইতো। এবার- এবার- এবার বাকিটা আমি- System- এবার- না, আস্তে- এগুলো আস্তে- system আস্তে- একজন আস্তে এবার বলে। বাকিটা আমি বলি। এবার Systemটা না, develop বাকিটুকু করার আমরা- time দিবেন তো? বাকিটুকু আমি বলি, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনি প্রথমবার ইন্ডেমনিটি দিলেন যে বিদ্যুতের অবস্থা খুব খারাপ, আপনি 2 বছর 3 বছর। বাংলাদেশের বিদ্যুতের অবস্থা কি ঢালাও ভাবে খারাপ? আজও ইন্ডেমনিটি কেন? ইন্ডেমনিটি আজও আছে, কিন্তু প্রতি সংসদে মেয়াদ যখন শেষ হয়ে যায় 2 বছর করে বাড়ায়, ওটা এখনো আছে। জি, আমরা শেষ- আজকে শেষ না হয় করতে হবে। ক্রাইসিস, জি। 5 বছর আগে 4 বছর আগে ওনারা তো আনইন্টারাপ্টেড বিদ্যুৎ ঢাকায় দেখা গেছে। সো আপনি তখনও ইন্ডেমনিটি রেখেছেন কেন? একটু শুনি আনোয়ার কাছ থেকে। কুইক তো এখনো প্রয়োজন আছে। না তখন আপনি এবং কেন সেইটা- টেন্ডার আর করছেন না? তখন তো সেইটা- ইমার্জেন্সি না। এবং সেটা যে আপনার কথাটা- প্রসিডিউরে কুইক না, রেন্টাল কিন্তু বা অনেক কিছু ইন্ডিপেন্ডেন্টটা আছে। কেন? না, ইন্ডিভিজুয়ালিটা পরে যেটা তো করা জরুরি হচ্ছে, অবস্থা না। যে কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো টেন্ডারের মাধ্যমে একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয়। আমি কি কিন্তু প্রশ্নটা আবার করব? পরিস্থিতি আমি অনুযায়ী এক সেকেন্ড, আমি যেটা প্রশ্নটা আবার দাখিল করি। করার জন্য আওয়ামী লীগ আনোয়ার ঘরোয়া কিন্তু- লোক, আনোয়ার ভাই, আমি একটা প্রশ্ন আওয়ামী আপনাকে লীগ করি। ঘরানার লোক, আচ্ছা। আওয়ামী লীগ ব্যবসায়ী, আত্মীয় স্বজনদের কারা কুইক রেন্টাল আচ্ছা, পেয়েছে? কারা? জি, Who are please, they? please। আনোয়ার ভাই, আমি একটা প্রশ্ন শেষের আপনাকে করি, দিকে। আপনি একটু জবাব দেন। সেটা হচ্ছে যারা যদি তাদের আপনার কথা ধরে বিচারে নেই, কাঠগড়ায় দাঁড়াতে না হয়, তারপর খন্দকার- বিচারে কাঠগড়ায় আচ্ছা, দাঁড়াতে হবে। 10 সালে যখন প্রথম এই বেশি দিন আইন- বাকি নাই। যখন খন্দকার মাসুদ, যখন- please, please। যখন গলার এই আইন- কাটা হয়ে দাঁড়াবে আপনাদের। আরে বাবা দাঁড়ান না, যখন 10 সালে প্রথম করেন, খুব খারাপ অবস্থা ছিল, মানলাম যে আপনি তাড়াতাড়ি করতে চান, টেন্ডার করতে ঝামেলা হয়, প্রকিউরমেন্টের একটা প্রসেস আছে, আমরা Right. জানি, এড়ালেন। আমরাও 3 বছর 4 tribunal বছর পর বানাবো দেশের বিদ্যুতের ইনশাআল্লাহ। অবস্থা কিন্তু এত খারাপ অবস্থায় ছিল না। ট্রু না। ট্রু অনেক 15 16 আর থেকে সময় নাই কিন্তু, একদম 10 সেকেন্ডে বলতে হবে, প্লিজ। তখনও না, আপনি এটা ইন্ডিভিজুয়ালি gradually ইন্ডিভিজুয়ালি তো আজও আছে, আমি কেন তো আছে? না, এরপর আপনি individual টেন্ডার এখন করেন, আছে কেন? করেন নাই এখনো তো। তো আপনি কুইক রেন্টালকে শেষ করতে পারেন আপনি নাই। টেন্ডার দিয়ে আমার করেন, শেষ টেন্ডার করতে দিয়ে হবে। করেন, না, না, টেন্ডার কুইক করছেন না কেন? রেন্টাল তো এখনো ওই চলমান আছে, যে প্রজেক্টগুলো নিয়ে আপনি টেন্ডার চলছে করছেন না সেগুলো কেন? তো আছে। আপনি টেন্ডার করছেন না কেন? ওগুলো না, কেন না, টেন্ডার দিয়ে করেন? আমরা তো নতুন কাউরি করছি না, নতুন না করলেও tender করতে পারেন আপনি, পারেন। না, সেগুলো কেন কিভাবে টেন্ডার আপনি তো এক্সটেনশন করছেন, জি, জানেন। আমার মনে হয় extension তো আমার করছে। মনে না, হয় extension তো আর নতুন না, সুযোগ এখানে নাই। 3 বছর করা না, হয়েছে, নতুন এখন আর চুক্তি। 5 বছর করা হয় না, আমার মনে হয় বা আজকে লং টাইম করা হয় না। আজকে আর এখন যেটা আলোচনার কুইক সুযোগ নাই। রেন্টাল করা জনাব হচ্ছে 3 আনোয়ার, বছরের জন্য করা হয়েছে। জনাব আনোয়ার, শেষ এই করতে হবে আমাকে। জিনিসগুলাই এখন ইন্ডিভিডুয়াল জি, আমার মনে হয় শেষ করতে হবে। খন্দকার মাসুকুর রহমান মাসুক, ডক্টর জাহিদুর রহমান এবং জনাব আনোয়ার ইসলাম আনোয়ার, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।